সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমি লেকচারার প্রণব সেন। ইংরেজি সবার কাছে একটা জটিল এবং কঠিন বিষয়। এটা করতে গেলে অনেকেই চিন্তা করে যে এটা আমি পারবো না। আসলে সে যে পারবে না এই কথাটাই তাকে না পারার দিকে নিয়ে যায়। তুমিও পারবে। তো এই মোটিভেশনটা আমি এখন এই জন্যই দিচ্ছি যে আমার আজকের যে ভিডিওতে আমি একটা বিষয় নিয়েছি কমপ্লিটিং সেন্টেন্স। এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। বিশেষ করে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি এবং অনেক ধরনের গ্রামার এখানে আসবে। আমি এখানে তোমাকে এক এক করে সমস্ত বিষয়গুলো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে যারা 9-10 ইন্টারমিডিয়েট বা অনার্স কিংবা বিভিন্ন চাকরি বা বিশেষ পরীক্ষায় এই ধরনের গ্যাপগুলো সাধারণত পড়ে থাকে। তো একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ দেওয়া থাকে না। তো এই সব জায়গায় ছেলেমেয়েরা যে ভুলগুলো করে সেটা হচ্ছে যে তারা প্রথম বাক্যের মানেগুলো অর্থগুলো বের করতে পারে না এবং বাক্যগুলো গ্রামাটিক্যালি তারা কিন্তু ব্যবহারও করতে পারে না। তো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল বিষয়ে চলে যাই যে কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু কমপ্লিট এ সেন্টেন্স, কীভাবে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হয়। প্রথম বাক্যটা দেখো, আমি নিয়েছি বি পাঞ্চুয়াল, নিয়মতান্ত্রিক হও। তারপরে লেস্ট লেখা আছে এবং লেস্টের পরে বাকি অংশটা লেখা নেই। তো নিয়মতান্ত্রিক হও, নইলে তুমি ব্যর্থ হবে, নইলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, নইলে তুমি কোনো সমস্যার মুখোমুখি হবে। এই যে অনেক কথা এখানে রয়েছে, এর ভিতরে যে কোনো একটা কথা তোমাকে এখানে সেট করতে হবে। তার মানে লেস্টের পরে আমাদের এখানে একটা বিষয় জানা দরকার যে লেস্টের পরবর্তী বাক্য সুর দিয়ে লিখতে হয়। এটা কেন লিখতে হয় সেটা হচ্ছে পরবর্তী বাক্য সেটা যেহেতু দূরবর্তী ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে সেই জন্য এটা সুরটার ব্যবহার হয়। আর বাক্যটা সুরের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো তুমি এটা যে বাক্য নাও না কেন সেখানে সুর দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে নিয়মতান্ত্রিক হও, নইলে তুমি জীবনে সফল হবে না। এই বাক্যটাকে তুমি সফল হবে না, জাস্ট ইউ শুড ফেইল বা ইউ শুড নট সাকসিড, যে কোনো একটা। আমি ইউ শুড ফেইল একটু ছোট্ট করে বাক্যটা এখানে বললাম যাতে করে তোমরা সকলে এটা বুঝতে পারো। ইউ শুড ফেইল অথবা ইউ শুড নট সাকসিড, যে কোনো একটা, যে নইলে তুমি ফেল করবে বা নইলে তুমি জিততে পারবে না। তো তুমি ফেল করবে এই বাক্যটা লিখলাম যে ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম বা ইন লাইফ, যে কোনো একটা কথা তুমি এর সাথে জুড়ে দিও। আমি এখানে কথাটা লিখে দিলাম ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, এইটাই লিখলাম ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। যেহেতু এটা লেখাপড়ার প্রশ্ন তো আমি এখানে এই কথাটাই লিখলাম। তো এইভাবে প্রত্যেকটি বাক্য তুমি আগে বাংলা অর্থ করো এবং তার পরবর্তী বাক্যগুলো তুমি ট্রান্সলেশন করে আস্তে আস্তে এটা ব্যবহার করো। প্রথমে তুমি ছোট্ট ছোট্ট করে বাক্য নেবে, খুব বড় বড় বাক্য নিলে তুমি এটা করতে পারবে না। তো বাক্যগুলোকে পূর্ণ করা এটা এক ধরনের প্র্যাকটিস। তো পরবর্তী বাক্যটা দেখো, নো বডি ক্যান সাকসিড ইন লাইফ, কেউ জীবনে সফল হতে পারে না উইদাউট পর্যন্ত রয়েছে, তারপর আর দেওয়া হয়নি। তো এই যে উইদাউটের পরে আগের বাক্যতে কি একটা জিনিস ছিল সেটাকে বলা হয় ক্লজ, অর্থাৎ দুটি ক্লজের সমন্বয়ে একটা বাক্য তৈরি। আর পরবর্তী বাক্যটা কিন্তু তা না, সেটা হচ্ছে আগের বাক্যে একটা ক্লজ আর পরের বাক্যে একটা ক্লজ। আর এখানে একটা মাত্র বাক্যই আছে, একটা মাত্র সাবজেক্ট আছে, একটা মাত্র ভার্ব আছে। তার মানে এখানে যে প্রিপজিশনটা আছে সেই প্রিপজিশনের পরের অংশটা নেই, অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ হবে। তো প্রিপজিশনাল ফ্রেজ মানে কি, যে প্রিপজিশনটা থাকবে এবং তারপরে একটা নাউন কমপ্লিমেন্ট ব্যবহার হবে। তো আগে আমি বাংলা অর্থটা একটু বুঝাইনি। নো বডি ক্যান সাকসিড ইন লাইফ, কেউ জীবনে সফল হতে পারে না, তো কী ছাড়া। তো আমরা এখানে পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না, তারপরে কঠোর পরিশ্রম করে না করে কেউ সফল হতে পারে না। তো এই কথাগুলো যখন আমরা লিখব তখন আসলে কিভাবে লিখব, যদি আমি এখানে লিখি কঠোর পরিশ্রম তাহলে এখানে ওয়ার্ক হার্ড আসছে। এখন ওয়ার্ক হার্ডটার আগেই ওয়ার্ক ভাবটা বসে যাচ্ছে, তাহলে ওয়ার্ক হার্ড যদি লিখো তাহলে ওয়ার্কিং হার্ড লিখতে হবে। আর যদি শুধু পরিশ্রম লেখো তাহলে ইন্ডাস্ট্রি লিখলে হয়ে যাবে। এই যে উইদাউট ইন্ডাস্ট্রি এটাকে বলা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে একটা নাউন বসেছে আর তার আগে একটা প্রিপজিশন বসেছে, আর কিন্তু কোনো কিছু লেখা নেই এখানে।
তো এখানে আমি উইদাউট ইন্ডাস্ট্রি এই কথাটাই লিখলাম। আর যদি তুমি এখানে ওয়ার্ক হার্ড লিখতে চাও, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যোগ হচ্ছে, কারণ প্রিপজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের আইএনজি যুক্ত হয়। নাম্বার 3, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে। তো সময় আমরা জানি মূল্যবান, এবার পরের কথাটা আমি কী নেব, সেটা হচ্ছে সময় এতই মূল্যবান যে আমরা এটা অপচয় করা উচিত নয়। সময় এতই মূল্যবান যে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সময় এতই মূল্যবান যে আমাদের এটা নিয়ে ভাবা উচিত। অনেক কথা এখানে মেলে। তো এর ভিতরে একটা গঠনমূলক বা অর্থমূলক একটা কথা, যার সাথে কথাটার একটা সেট হয়, একটা মিল হয়, সেই ধরনের একটা বাক্য আমরা নিই। তো সময় এতই মূল্যবান যে আমাদের একটা মুহূর্তও অপচয় করা উচিত নয়। তাহলে আমাদের উচিত নয়, উই শুড নট স্পেন্ড, SPEND, উই শুড নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন আওয়ার লাইফ পর্যন্ত লিখলাম, আমাদের জীবনে, বা অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা সময়, জীবনে একটা সময়। এখানে অফটাই লেখো, যেহেতু এখানে ইনির থেকে অফটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এই গ্রামারগুলো যদি আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। কারণ এই গ্রামারটা জানলে অনেক গ্রামার করা যায়, এই গ্রামারের সাথে অনেক কিছু সম্পর্ক। তো যারা এখানে এই কমপ্লিটিং সেন্টেন্সটা পারে না, কারণ অধিকাংশ ছেলেমেয়েই বা ছাত্রছাত্রীরাই এতে দুর্বল। তো এখানে পরের বাক্য দেখো, আই হ্যাভ নো পেন উইথ মি, আমার কাছে কোনো কলম নেই। আই উড লেন্ড হিম, আমি তাকে দিতাম যদি আমার একটা থাকতো, বা এবার যদি আমার থাকতো। এবার দেখো আগের বাক্য, দেখো এখানে উড দিয়ে লেখা হয়েছে, এবং এখান থেকে আই উড লেন্ড হিম, এটা একটা ক্লজ, ইফের পরবর্তীতে আর একটা ক্লজ আছে। তার মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা নেই, প্রিন্সিপাল ক্লজটা আছে। তাহলে যদি আমার থাকতো, তাহলে বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে যাচ্ছে। আবার এই যে উড দিয়ে লেখা আছে, এই বাক্যটাকে বলা হচ্ছে দূরবর্তী ভবিষ্যৎ। তার মানে যেহেতু এই ক্লজটা দূরবর্তী ভবিষ্যতে লেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই পরবর্তী বাক্যটা আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমার যদি থাকে, তাহলে আই হ্যাভ লিখতাম, কিন্তু যেহেতু আমার থাকতো, অর্থাৎ তোমার অতীতকালে কথাটা চলে যাচ্ছে, দূরবর্তী অতীত। তার মানে এই বাক্যটা দূরবর্তী অতীত এবং দূরবর্তী ভবিষ্যৎ এটা নির্দেশ করছে। তাহলে সেই জন্য এই বাক্যটা যদি আমার থাকে, তাহলে আই হ্যাভ, আমার যেহেতু থাকতো, তাহলে হ্যাভের জায়গায় হ্যাডটা লিখলে উত্তরটা হয়ে যাবে ইফ আই হ্যাড। তারপরে ওয়ানটা এখানে লিখলেও চলে, না লিখলেও চলে। তো এখানে ওয়ানটা তুমি দিয়ে দিলে আর একটু পূর্ণাঙ্গ রূপটা পাই, তো ইফ আই হ্যাড ওয়ান, যে কোনো একটা। তো আমি এখানে আই হ্যাডটাই লিখলাম, আই হ্যাড ওয়ানটাই লিখলাম। উড ইউ মাইন্ড, তোমার কি আপত্তি আছে? এই উড ইউ মাইন্ড মানে আপত্তি করা, এবং এরপরে একটা ভার্ব হয়, যে ভার্বের সবসময় আইএনজি যোগ হয়। তো মানে ধরো আমি উড ইউ মাইন্ড, তোমার ধরো এক কাপ চা খেতে কি আপত্তি আছে? কিংবা তোমার কি এখানে একা থাকতে আপত্তি আছে? কিংবা তুমি কি এখান থেকে যেতে কোনো আপত্তি আছে? যে কোনো একটা ভার্ব। তো এখানে আমি নিলাম যে ধরো তোমার আমাকে একা থাকবে, উড ইউ মাইন্ড লিভিং মি অ্যালোন। এই যে পরেরটা লিভিং মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দিতে তোমার কি আপত্তি আছে? তো এখানে এই যে লিভ একটা ভার্ব, মাইন্ড একটা ভার্ব, যেহেতু পরপর দুটো ভার্ব বসেছে, সেহেতু এই ভার্বের আইএনজি হয়ে যায়। তাছাড়া উডু মাইন্ডের পরে ভার্ব হলে সেই ভার্বের ভার্ব তো অবশ্যই হবে, এবং সেই ভার্বের আইএনজি যোগ হবে। তাহলে উডু মাইন্ড লিভিং মি অ্যালোন, আমি এই কথাটাই তোমাকে লিখলাম। পরের বাক্য দেখো, জি নাম্বারে, ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, কেউ পরীক্ষায় ভালো করতে পারে না যতক্ষণ না সে কঠোর পরিশ্রম করে। তো এখানে ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম আনলেস হি ওয়ার্কস হার্ড, অথবা স্টাডিজ হার্ড, যে কোনো একটা। তা আমি এখানে ওয়ার্ক হার্ড এই কথাটাই লিখলাম, কারণ পরবর্তী বাক্যটা যেহেতু আগের বাক্য প্রেজেন্ট টেন্স অনুসরণ করেছে, তাই পরবর্তী বাক্যটাও প্রেজেন্ট টেন্স অনুসরণ করলাম। যদি আগের বাক্য পাস্ট টেন্স অনুসরণ করতো, তাহলে পরবর্তী বাক্যটাও আমাকে পাস্ট টেন্স অনুসরণ করতে হতো। পরের বাক্য 8 নাম্বার, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি তুমি চেয়ে থাকতে, তাহলে আমি দিতাম বা আমি সাহায্য করতাম, বা আমি বলতাম, যেটাই ধরুন না কেন। তাহলে এখানে ধরো আমি সাহায্য করতাম, আমি তোমাকে সাহায্য করতাম, এই কথাটাই লিখি, যদি তুমি চাইতে তা আমি তোমাকে সাহায্য করতাম। যেহেতু এই ইফের পরবর্তী বাক্য পাস্ট টেন্স হলে পরবর্তী বাক্য ফিউচারে যায়,
আমরা জানি। কিন্তু এখানে আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওই যে পরবর্তী যে বাক্য ফিউচারে যেটা পড়লো ওই বাক্য অর্থাৎ এটা দূরবর্তী ভবিষ্যতে করতে হবে। তার মানে এটা যেমন হ্যাড দিয়ে করা হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে, ওই বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে যাবে এবং ওইটার শ্যাল বা উইলির যে ভার্ব আছে ওইটার আবার পাস্ট ফর্ম হবে। তার মানে এখানে উত্তরটা হবে আই উড হ্যাভ হেল্পড ইউ। আই উড হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকতাম। যদি তুমি চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করে থাকতাম। পরবর্তী বাক্য ডু ইউ নো, কোথায় লিখে তারপরে নেই। তুমি কি জানো কোথায় সে থাকে, বা কোথায় সে চলে গেছে, বা কোথায়, এই ধরনের যে কোনো একটা বাক্য। তো এই বাক্যটাকে তুমি কি জানো কোথায় সে থাকে, এটাও দুটো ক্লজের সমন্বয়ে গঠিত। তো এইগুলোকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাই আমি কোথায় সে থাকে এই কথায় লিখলাম। যেহেতু কোথায় লেখা আছে সে থাকে, এখানে একটা কথা বলি, ছেলেমেয়েরা যে ভুলগুলো করে, যেহেতু জিজ্ঞাসাবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সে পরবর্তী বাক্যটা ইন্টারোগেটিভ ফর্মে করে, কিন্তু এটা ঠিক না, কারণ ইন্টারোগেটিভ ফর্মটা আগেই বসে গেছে। ডু ইউ নো, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। পরের যে বাক্যটা আছে সে কোথায় সে থাকে, তাহলে সে ইংরেজি হি লিখলাম এবং থাকার ইংরেজি লিভের সাথে এসটা লিখলাম, সাবজেক্টটা সিঙ্গুলার বলে, কোথায় সে থাকে। এবার পরবর্তী বাক্যটা দেখো, পরবর্তী বাক্যটা লেখা আছে উই রিড উইথ এ ভিউ টু। আমরা পড়ি ড্যাশ করার জন্য। আমরা কী জন্য পড়ি? আমরা পড়ি জীবনে বড় হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, বা চাকরি পাওয়ার জন্য, বা জ্ঞানী হওয়ার জন্য, অনেক কথায়। তাহলে আমি এখানে ধরলাম যে আমরা বই পড়ি জীবনে বড় হওয়ার জন্য, বা বড় হওয়ার উদ্দেশ্যে, বা জ্ঞান লাভ করার উদ্দেশ্যে। তো কথাটা অনেক জটিল হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু সংক্ষেপে একটু সহজ করে বলি যে উই রিড টু, আমরা তো পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে পড়ি। তো এবার এখানে আমি যদি পাস করার উদ্দেশ্যে পড়ি, উদ্দেশ্য কথাটা লেখাই আছে, উইথ এ ভিউ টুর পরে ভার্ব হলে ভার্বের আইএনজি হয়। তাহলে আমি যদি পাস লিখি তাহলে পাসিং দ্য এক্সাম। এ একটা উদাহরণ গেল। আর একটা উদাহরণ দিই তোমার, যে অনেক অনেক বেশি শেখার জন্য। আমরা বই পড়ি মূলত অনেক অনেক বেশি শেখার জন্য। তাহলে আমি যদি শেখার কথাটা যদি আসে তাহলে লার্ন আসতে, তাহলে লার্নের সাথে আইএনজি যোগ হবে। ঠিক যেভাবে আমরা পাস করাটা পাসিং করলাম, ঠিক তেমনিভাবেই এই লার্নটা লার্নিং হয়ে যাবে অনেক বেশি বেশি। তাহলে মোর অ্যান্ড মোর, উই রিড উইথ এ ভিউ টু লার্নিং মোর অ্যান্ড মোর, অথবা পাসিং দ্য এক্সাম, যে কোনো একটা তোমাদের লিখলে হয়ে যাবে। এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য নিজের মতন করে ধারণ করে তুমি যদি প্র্যাকটিস করো, আশা করি তুমি খুব সহজেই তুমি ইংরেজিটা বুঝতে পারবে। বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সটা, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গ্রামার। এই গ্রামারটা শিখলে তুমি অনেক গ্রামার তুমি সহজে করতে পারবে, ধরতে পারবে। তাই আমি তোমাকে এভাবে ডিটেইল একটু বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আমার ভিডিওটা ভালো লাগে তুমি বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এবং সামনে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।